গাইস আজকেই ভিডিওতে বিষম সাহানির লেখা একটা শর্ট স্টোরি দ্য বস কেম টু ডিনার নিয়ে ডিসকাস করব। খুব সুন্দর একটা শর্ট স্টোরি। প্রথমে আমরা ক্যারেক্টারগুলো দেখে নিই। প্রথমে মিস্টার সামনাথ, তারপরে সামনাথের মা, তারপর সামনাথের ওয়াইফ এবং সামনাথের অফিসের বস, আমেরিকান বস। শুরু করা যাক। মিস্টার সামনাথ তার বসকে ডিনারে ইনভাইট করেছিল। মিস্টার সামনাথ আর তার ওয়াইফ কারোরই একটু দাঁড়িয়ে যে মুখের ঘাম মুছবে সেই সময়টুকুও নেই। তার স্ত্রীর জটপাকানো চুলে একটা খোঁপা করা আছে আর তার মেকআপ পুরোপুরি নোংরা হয়ে গেছে। আর তার হাজব্যান্ড মানে মিস্টার সামনাথের হাতে একটা পেন্সিল আর একটা পেপার আছে, সেইটা নিয়ে একটার পর একটা সিগারেট টানছে আর এই ঘর থেকে ওই ঘরে দৌড়াচ্ছে। আর তার কাছে একটা যে তার হাতে যে একটা লম্বা লিস্ট ছিল তাতে টিক মার্ক দিচ্ছিল। 5টার মধ্যে সব জিনিস মোটামুটি অ্যারেঞ্জ করে ফেললো। চেয়ার, টেবিল, ন্যাপকিন, ফ্লাওয়ার্স সব কিছু বারান্দাতে সুন্দর করে পরিষ্কার করে সাজিয়ে ফেললো। তারা তাদের ড্রয়িং রুমটাকে কোনো রকম প্রি প্ল্যানিং ছাড়াই একটা বার বা পানশালার রূপ দিয়েছিল। হঠাৎ করে সামনাথের সামনে একটা প্রবলেম এলো, তার মায়ের কি হবে। এতক্ষণ পর্যন্ত সামনাথ বা তার ওয়াইফ কেউই এই ব্যাপারটা নিয়ে ভাবেনি। সামনাথ তখন তার ওয়াইফের দিকে ঘুরে জিজ্ঞেস করলো যে তাহলে মায়ের কি হবে। তার ওয়াইফ বলল যে আমরা মাকে প্রতিবেশীদের বাড়ি পাঠিয়ে দেবো, রাত্রিটা উনি ওখানেই কাটিয়ে দেবেন, তারপর আগামীকাল ওনাকে নিয়ে চলে আসবো। তখন সামনাথ ঠোঁটে একটা সিগারেট নিয়ে একটু চিন্তিত হয়ে বলল যে না, ওটা করা যাবে না। ওই পাশের বাড়িতে যে বুড়িটি আছে তাকে আমি এড়িয়ে চলতে চাই। মা যদি ওখানে রাত্রিটা থাকে তাহলে সে আবার আমাদের বাড়িতে আসা শুরু করবে। তার থেকে বরং আমরা মাকে তার খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে নিতে বলবো আর তার ঘরে চলে যেতে বলবো। আর আমাদের গেস্টরা তো 8টার আগে আসবে না। প্রস্তাবটা ঠিকঠাকই লাগলো, কিন্তু তার ওয়াইফ হঠাৎ করে বলে উঠল, কিন্তু মা যদি ঘুমিয়ে পড়েন আর নাক ডাকতে শুরু করেন তখন কি হবে। যেখানে ডিনার সার্ভ করা হবে তার পাশেই তো ওনার ঘর। তখন সামনাথ বলল আমরা তাকে দরজাটা বন্ধ করে দিতে বলবো আর আমি বাইরের দিক থেকে দরজাটা লক করে দেবো। অথবা তার থেকেও ভালো হবে আমি মাকে বলে দেবো যে সে যেন না ঘুমোয়। তার ওয়াইফ বলল যে কিন্তু ধরো যদি উনি ঘুমিয়ে পড়েন, তুমি তো জানতে পারছো না যে ডিনার কতক্ষণ ধরে চলবে, আর তুমি 11টার আগে তো বার ছাড়তে পারবে না। তো গাইস এখানে বোঝাই যাচ্ছে যে মিস্টার সামনাথ বা তার স্ত্রী কেউই চায় না যে তার মাকে বস বা অন্যান্য গেস্টরা দেখতে পাক, এটা তারা কেউই চায় না। মিস্টার সামনাথ বিরক্ত হয়ে তার স্ত্রীকে বলল, মা তো তার ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল, তুমি তো নাক গলালে, তুমিই বন্ধুদের সামনে নিজের ইমেজটা দেখাতে গেলে, এখন কি করি। তখন তার ওয়াইফ বলল, আমি কেন মা ও ছেলের মধ্যখানে এসে নিজের নাম খারাপ করতে যাব। আমি কোনোভাবেই এইসবের মধ্যে থাকতে চাই না, তোমার যা খুশি তাই করো। সামনাথ শান্ত থাকলো। সে তার মায়ের ঘরের দিকে তাকালো। তার ঘর খোলা ছিল। সামনাথ বারান্দার দিকে তাকাতেই তার মাথায় একটা চিন্তা এলো। সে তাড়াতাড়ি তার মায়ের ঘরের দিকে গেল। তার মা দেওয়ালে হেলান দিয়ে একটা নিচু কাঠের চৌকির ওপর বসেছিলেন। তার মুখটা একটা দোপাট্টা দিয়ে ঢাকা ছিল। তিনি মালা জপছিলেন। সকাল থেকে বাড়িতে যা সব চলছিল এতে তার মা একটু নার্ভাস ছিলেন। ছেলের অফিস থেকে বস তাদের বাড়িতে আসছেন, তাই তিনি খুব উদ্বিগ্ন ছিলেন সব কিছু যেন ভালো মতো হয়। সামনাথ তার মাকে সেদিন সন্ধ্যাবেলা একটু তাড়াতাড়ি খেয়ে নিতে বলল, কারণ অতিথিরা 7:30টায় চলে আসবে। তখন তার মা আস্তে করে মুখের দোপাট্টা সরিয়ে তার ছেলের দিকে তাকিয়ে বলল, আমি আজকে খাবো না, তুমি ভালো করেই জানো যেদিন বাড়িতে মাংস রান্না হয় সেদিন আমি খাই না। সামনাথ বলল, যাই হোক তুমি তাড়াতাড়ি ঘরে চলে যাও। মা বলল, ঠিক আছে বাবা, তাই হবে। সামনাথ বলল যে আরও একটা কথা, আমি গেস্টদের ড্রয়িং রুমে রিসিভ করব, ততক্ষণ পর্যন্ত তুমি বারান্দাতে থেকো। আর আমরা যখন বারান্দাতে আসবো তুমি তখন তাড়াতাড়ি বাথরুমের মধ্যে দিয়ে ড্রয়িং রুমে চলে আসবে। তার মা তখন সামনাথের দিকে চেয়ে একটু দুর্বলভাবেই বললেন, ঠিক আছে বাবা। সামনাথ বলল, ও হ্যাঁ, আরেকটা কথা, তুমি যেমন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো আজকে যেন সেরকম করো না, কারণ তোমার নাক ডাকার আওয়াজ অনেক দূর যায়। তার মা বললেন, এতে আমার কিছু করার নেই, শেষবার অসুস্থ হওয়ার পর থেকে আমার শ্বাস নিতে কষ্ট হয়। যাই হোক, মিস্টার সামনাথ সব কিছু ঠিকঠাক অ্যারেঞ্জ করে রাখলো, কিন্তু তবুও সে একটু উদ্বিগ্ন ছিল। সমস্ত অ্যারেঞ্জমেন্ট পারফেক্ট বলে মনে হলো না। সে ভাবলো, বস যদি হঠাৎ করে বারান্দায় যেতে চান, প্রায় 10জন গেস্ট আসবেন আর তাদের ওয়াইফরাও আসবেন, বেশিরভাগই ইন্ডিয়ান কালিগস, তাদের মধ্যে কেউ তো বাথরুম ইউজ করতেই পারে। তখন সামনাথ একটা চেয়ার নিয়ে এলো আর সেটাকে দরজার পাশে রেখে তার মাকে সেটাতে বসতে বলল। তার মা খুব নার্ভাস হয়ে মালা জপছিলেন। তিনি দোপাট্টাটা মাথার ওপরে ঠিকঠাক করে চেয়ারে বসে পাগুলো দোলাতে লাগলেন। সামনাথ তার মাকে বলল, খালি পায়ে যেন হেঁটো না, আর খড়মগুলো পড়বে না, ওগুলো একদিন আমি ফেলে দেবো। বাড়ির সব ব্যাপারের ডিসিশন সামনাথই নেয়, তার কথাই এবারই শেষ কথা। এই ওকেশনের জন্য সে তার মাকে হোয়াইট কামিজ আর সালোয়ার পরে আসতে বলল। তার মা আস্তে করে উঠে ঘরের ভেতরে গেলেন। সামনাথ তার ওয়াইফের দিকে ঘুরে বলল, মা একটা সমস্যা, তার অদ্ভুত কাণ্ডের কোনো শেষ নেই। কিছু ভুল হয়ে গেলে
বস যদি অফেন্ডেড হয় বা ক্ষুব্ধ হয় তাহলে কি হবে জানো? তারপর তার মা সাদা কামিজ পরে বেরিয়ে এলেন। বেঁটেখাটো, চোখগুলো দীপ্তিহীন, অনুজ্জ্বল, মাথার সাদা চুলগুলো দোপাট্টা দিয়ে অর্ধেকটা ঢাকা। দেখতে কিছুটা ইমপ্রুভ হয়েছে। সামনাথ তার মাকে বলল, তোমার কোনো চুড়ি থাকলে সেগুলোও পরে নাও। তার মা বললেন, আমার কোনো চুড়ি নেই তা তুমি জানো। তোমার পড়াশোনার জন্য আমার সব গয়নাগাটি বিক্রি করে দিয়েছি। তখন সামনাথ বলল, ঠিক আছে ঠিক আছে, আবার আমার পড়াশোনার প্রশ্ন এখানে আসছে কেন? শুধু বলে দাও যে তোমার কোনো চুড়ি নেই। আর তোমার গয়নাগুলো তো ভালো পারপাসেই বিক্রি হয়েছে, আমি তো কোনো লোফার নই। আমার জন্য তোমার যা খরচ হয়েছে তার দ্বিগুণ আমি তোমাকে দিয়ে দেবো। তার মা বললেন, কোনো মা কি তার ছেলের থেকে কোনো কিছু ফেরত পেতে চায়? আমি সেইটা বলতে চাইনি, আমাকে ভুল বুঝো না। আমার যদি চুড়ি থাকতো তাহলে আমি সেগুলো সবসময় পরে থাকতাম, আমার চুড়ি নেই। যাই হোক, 5:30 বাজলো। মিস্টার সামনাথ স্নান সেরে নিয়ে ডিনার স্যুট পরলো। সামনাথ তার মাকে ইনস্ট্রাকশন দিল যে তুমি যেন চুপচাপ বসে থেকো না। বস যদি কিছু তোমাকে জিজ্ঞেস করেন তাহলে তার প্রপারলি রিপ্লাই দিও। আমি তোমাকে বলে দেবো তোমাকে কি বলতে হবে। তখন তার মা বললেন, আমি অশিক্ষিত, আমি লিখতেও জানি না পড়তেও জানি না, তুমি সেটা তাদেরকে বলে দিও। যত সময় এগোতে লাগলো তার মায়ের হৃৎপিণ্ড তত তাড়াতাড়ি স্পন্দিত হতে লাগলো। যদি বস তার কাছে এসে কিছু প্রশ্ন করেন, কি বলবেন তিনি? ওই বস আবার আমেরিকান। তাই তার ইচ্ছা হলো তার বিধবা বন্ধুর কাছে যাওয়ার, কিন্তু ছেলের আদেশ অমান্য করবেন সেই সাহস তার ছিল না। এদিকে তাদের ডিনার জাঁকজমকভাবে শুরু হয়েছে। বিভিন্ন টপিক নিয়ে আলোচনা হচ্ছে। সাহেবের মানে সামনাতের বসের তো ইন্ডিয়ান খাবার দাবার খুবই পছন্দ হয়েছে। বস তার গাম্ভীর্য ছেড়ে একদম মন খুলে বিভিন্ন ছোটোখাটো চমকপ্রদ ঘটনা বলে সবাইকে আনন্দ দিতে লাগলেন। তিনি এখন যতটাই উৎফুল্ল হাসিখুশি, অফিসে তিনি ততটাই স্ট্রিক্ট বা কঠোর। কেউ বুঝতেই পারল না সময় কোথা দিয়ে কেটে গেল। 10:30 বেজে গেল। তারা ড্রয়িং রুমের বাইরে বেরিয়ে এলো। বারান্দায় পৌঁছে সামনাতে একটু থামল। সে যা দেখল তাতে তার মুখের হাসি ভ্যানিশ হয়ে গেল। সে দেখল তার মা তার ঘরের বাইরে একদম সেইভাবেই বসে আছেন যেইভাবে মিস্টার সামনাথ তাকে রেখে গিয়েছিল। তিনি জোরে জোরে নাক ডাকছিলেন, আর তার মাথায় যে দোপাট্টা ছিল সেটা তার মাথা থেকে সরে গেছে, আর তার মাথার পাতলা চুলগুলো তার মাথার ফাঁকা অংশটা ঢেকে রেখেছিল। সামনাথ প্রচণ্ড রেগে গেল। তার মায়ের এই কাণ্ড দেখে গেস্টরা মুখ টিপে হাসতে লাগলো, কিন্তু বস দুঃখিত হলেন। তখনই তার মা জেগে উঠলেন আর একটু বিব্রত বোধ করলেন। তার চারপাশে এত মানুষকে দেখে তিনি এতটাই কনফিউজড হয়ে গেলেন যে একটা শব্দও তিনি বলতে পারলেন না। তিনি তার মাথাটা ঢাকা দিলেন আর তাদের সামনে উঠে দাঁড়ালেন, আর তার পাগুলো কাঁপতে লাগলো। সামনাথ তার মাকে বলল, তুমি এত রাত পর্যন্ত জেগে আছো কেন? ঘুমোতে যাও। কিন্তু বস বেশ ভালো মেজাজেই ছিলেন। তিনি তার মাকে একটু হেসে নমস্কার বললেন। তার মাও বেশ ইতস্ততভাবেই নমস্কার বলতে হাত জোড় করলেন, কিন্তু একটা হাত সেই দোপাট্টার ভেতরে ছিল যেটা দিয়ে তিনি জপের মালাটা ধরেছিলেন। সামনাথ খুব বিরক্ত হলো। বস তখন তার ডান হাতটা বাড়িয়ে দিলেন। মা তখন তার হাতের দিকে আতঙ্কিতভাবে তাকালেন। সামনাথ তার মাকে তার বসের সঙ্গে হ্যান্ডশেক করতে বলল, কিন্তু কিভাবে তিনি হ্যান্ডশেক করবেন? তার ডান হাত দিয়ে তো তিনি জপের মালাটা ধরেছিলেন। কনফিউশনের সঙ্গে তিনি তার বাঁ হাতটা বসের ডান হাতে রাখলেন, আর কেউ কেউ খিকখিক করে হেসে উঠল। আর সামনাথ প্রচণ্ড রেগে গেল। সে তার মাকে বলল, তুমি কি জানো না কীভাবে হ্যান্ডশেক করতে হয়? তোমার ডান হাতটা দাও। কিন্তু বস তার বাম হাতটাই একটু চেপে বললেন, কেমন আছেন? সামনাথের মা বললেন, আমি ভালো আছি, ধন্যবাদ। বস তখন সিচুয়েশনটা সামলে নিলেন। সামনাথের রাগও একটু একটু করে কমতে শুরু করলো। সামনাথ তার বসকে বলল যে মা গ্রামের মানুষ, সারা জীবন গ্রামেই কাটিয়েছেন, তাই তিনি এত লজ্জা পাচ্ছেন। তখন বস বেশ আনন্দের সুরেই বললেন যে তিনি ফোক সং, ফোক ডান্স এগুলো খুব ভালোবাসেন। তার মা নিশ্চয়ই সেগুলো জানেন। তখন সামনাথ তার মাকে একটা গান শোনাতে বলল, কিন্তু তার মা বললেন যে তিনি গান গাইতে পারেন না। তখন সামনাথ তার মাকে একটা গান শোনাতে বলল, না হলে বস অফেন্ডেড হতে পারেন। তার মা দেখলেন এখান থেকে নিস্তার পাওয়ার উপায় নেই, তাই তিনি চেয়ারের উপর বসে দুর্বলভাবেই একটা পুরনো দিনের বিয়ের গান গাইতে শুরু করলেন। বারান্দা হাততালির শব্দে ভরে উঠল। বস তো হাততালি থামালেন না। সামনাথের রাগ তখন আনন্দে পরিবর্তিত হয়েছে। তার মা পার্টিতে একটা নতুন মাত্রা এনে দিয়েছিলেন। হাততালি থামতেই বিষয়টা পাঞ্জাবের গ্রামীণ শিল্পের দিকে মোড় নিল। বস তখন ব্যাপারটা বুঝতে চাইলেন। শ্যামনাথ খুবই খুবই আনন্দিত হলো। সে উৎসাহের সঙ্গে তার বসকে বলল সে একটা কমপ্লিট কমপ্লিট সেট কালেক্ট করবে, আর সেটা সে অফিসে নিয়ে যাবে। আর সে নিশ্চিত যে তার বসের সেইটা নিশ্চয়ই খুব পছন্দ হবে। শ্যামনাথ ইনএফিসিয়েন্টলি ফুলকড়ি নিয়ে তার বসকে বোঝাতে লাগলো। শ্যামনাথ তার মাকে জিজ্ঞাসা করলো যে তাদের বাড়িতে কোনো পুরনো ফুলকড়ি আছে কি না। তখন তার মা ঘর থেকে একটা পুরনো ফুলকড়ি নিয়ে এলেন। বস সেটাকে বেশ আগ্রহ ভরে দেখতে লাগলেন। অনেক পুরনো একটা ফুলকড়ি, বেশ কয়েক জায়গায় সুতো ছিঁড়ে গেছে। সামনাথ তার বসকে বলল, স্যার এটা খারাপ হয়ে গেছে, মা আপনার জন্য একটা নতুন ফুলকড়ি বানিয়ে দেবে। সামনাথ তার মাকে একটা নতুন ফুলকড়ি বানিয়ে দিতে বলল, কিন্তু তার মায়ের তো বয়স হয়েছে। তাই তার মা বললেন যে আমার দৃষ্টিশক্তি আগের মতো নেই, চোখে এখন চাপ লাগে। তখন সামনাথ তার মাকে থামিয়ে দিয়ে বলল, তার বসকে বলল যে মা আপনার জন্য নতুন একটা বানিয়ে দেবে। তাহলে গাইস, সামনাথ কেমন ছেলে বোঝাই যাচ্ছে। তার মায়ের যে বয়স হয়েছে, চোখের সমস্যা হয়েছে, সেটা একবারও ভাবছে না। সে তার বসকে ইমপ্রেস করতে ব্যস্ত। বস তার মাকে ধন্যবাদ দিয়ে ডিনার টেবিলের দিকে গেলেন, আর অন্যান্য গেস্টরা তাকে ফলো করতে করতে গেল।
সবাই যখন ডিনার এনজয় করছে তখন সামনাতের মা আস্তে আস্তে নিজের ঘরে গেলেন আর তার চোখ দুটো জলে ভর্তি হয়ে গেল। তিনি দোপাট্টা দিয়ে তার চোখ দুটো বারবার মুছতে লাগলেন, কিন্তু অশ্রুধারা যেন কিছুতেই বন্ধ হতে চায় না। তিনি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেন। তিনি কৃষ্ণের ছবির সামনে হাত জোড় করলেন, কিন্তু বর্ষার ধারার মতো চোখের জল বয়ে যেতে লাগলো। এদিকে এখন মধ্যরাত হয়ে গেছে, অতিথিরা এক এক করে সব বাড়ি চলে গেল, কিন্তু সামনাতের মা দেয়ালে হেলান দিয়ে বসে আছেন। সমস্ত হইচই শেষ, বাড়িতে এখন নিস্তব্ধতা নেমে এসেছে। শুধুমাত্র কিচেনে প্লেটের শব্দ শোনা গেল। দরজায় একজন নক করে বলল, মা, দরজাটা খোলো। সামনাতের মা ভয় পেয়ে গেলেন, ভাবলেন তিনি আবার কোনো ভুল করলেন না তো। তিনি ভাবলেন, কেন যে বারান্দাতে ঘুমিয়ে পড়লাম। যাই হোক, তিনি কাঁপা কাঁপা হাতে দরজাটা খুললেন। সামনাথ সঙ্গে সঙ্গে তার মাকে বলল, সাহেব, মানে বস তোমার ওপর খুবই সন্তুষ্ট হয়েছেন। চোখে জল নিয়ে তার মা বললেন, বাবা, আমি তোমাকে অনেক দিন থেকে বলছি যে আমাকে হরিদ্বার পাঠিয়ে দাও। সামনাথের মুখ অন্ধকার হয়ে এলো। সে বলল, কি বললে? আবার সে একই কথা? তুমি কি সামনাথ রেগে গিয়ে বলল, তুমি কি চাও যে লোকে আমাকে বলুক যে ছেলেটা নিজের মাকেও আশ্রয় দিতে পারল না? তার মা বললেন, না না বাবা, আমাকে ভুল বুঝো না। তুমি তোমার স্ত্রীকে নিয়ে আনন্দে থাকো। আমি আমার জীবনের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এখানে থেকে আমি আর কি করব? জীবনের আর যে কটা দিন আছে সেগুলো ধ্যান করেই কাটিয়ে দিতে চাই। তুমি আমাকে দয়া করে হরিদ্বারে পাঠিয়ে দাও। সামনাথ বলল, তুমি হরিদ্বার চলে গেলে বসের জন্য ফুলকারি বানিয়ে দেবে কে? তোমার সামনেই তো বসকে প্রমিস করলাম, তুমি তো তা জানো। তখন তার মা বললেন, বাবা, আমার দৃষ্টিশক্তি একদম দুর্বল হয়ে গেছে, কোনো চাপ সহ্য করতে পারে না। তুমি তো অন্য কাউকে দিয়েও বানিয়ে নিতে পারো, বা একটা রেডিমেড কিনেও দিতে পারো। তখন সামনাথ বলল, দেখো মা, তুমি আমাকে এভাবে ছোট করতে পারো না। আর বস খুশি হলে আমার প্রমোশন হতে পারে। তখন তার মা বললেন, তিনি কি বলেছেন যে তিনি তোমায় প্রমোশন দেবেন? সামনাথ বললেন, না, কিছু বলেননি, কিন্তু তিনি খুশি হলে আমার প্রমোশন হতে পারে। আমি হায়ার পোস্ট পেতে পারি। তার মায়ের মুখ আনন্দে ভরে উঠল ছেলের প্রমোশনের কথায়। তিনি বললেন, তাহলে অফিসে তোমার প্রমোশন হতে চলেছে? সামনাথ বলল, ওটা সোজা নয়। যদি বসকে খুশি করতে পারি তবেই হবে। অফিসে তো আরও অনেকেই আছে, আর সবাই প্রমোশন পেতে চায়, কিন্তু আমার কাছে বেটার চান্স আছে। তার মা বললেন, তাহলে আমি তোমার বসের জন্য অবশ্যই একটা ফুলকারি বানিয়ে দেবো। এবং নীরবে তিনি তার ছেলের জন্য প্রার্থনা করলেন। দরজার দিকে ঘুরে সামনাথ তার মাকে ঘুমিয়ে পড়তে বলল। এইভাবেই রাইটার মায়ের উদারতা ফুটিয়ে তুলেছেন। তো গাইস, এই ছিল আজকের আলোচনা।